আজ আপনাদের যে মুভির গল্পটি শোনাবো সেই মুভিটি নিয়ে কমেন্ট বক্সে যতটা রিকোয়েস্ট পেয়েছি এতটা রিকোয়েস্ট আমি অন্য কোনো মুভি নিয়ে পাইনি। আর এটাই সম্ভবত 2024 সালে সোশ্যাল মিডিয়ার সবথেকে হাইপ তোলা মুভি, যে মুভির প্রশংসায় ভাসছে পুরো নেট দুনিয়া। হয়তো এই মুভির অনেক ক্লিপও আপনারা দেখেছেন। মুভির নাম হচ্ছে বিগ ওয়ার্ল্ড। 2024 সালে মুক্তি পাওয়া চাইনিজ সিনেমা। এই মুভি নিয়ে কোনো ইন্ট্রো দিব না, শুধু এইটুকু বলবো জীবনে চলার পথে ইন্সপিরেশনের জন্য এমন একটি মুভি যথেষ্ট। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দুটো পা দেখতে পাই। শারীরিক প্রতিবন্ধী একজন মানুষ খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তার হাতে রয়েছে একটি বক্স আর একটি কলম। এই ছেলেটি হচ্ছে আমাদের মুভির মূল চরিত্র লিও। সে তাদের ছাদের একদম কর্নারে এসে দাঁড়িয়েছে। তার পেছনে উঁচু উঁচু বিল্ডিং। বাইরে তখন ঝিরিঝিরি বাতাস বইছিল। আর তখন লেখা ওঠে এই মুভির নাম বিগ ওয়ার্ল্ড। আমরা বুঝতে পারি লিও তার নোটবুকে কিছু একটা লিখছিল। ক্যামেরাটি যখন কাছে যায় আমরা বুঝতে পারি সে তার নোটবুকে উইল লিখছে, অর্থাৎ তার শেষ ইচ্ছেগুলো। আর তখনই হঠাৎই আমরা একজন মহিলার ডাক শুনতে পাই। সে লিও বলে চিৎকার করে ডাকছে। তখন লিও তার নোটবুকটি নিয়ে সেখান থেকে যেতে থাকে। লিও যখন ছাদের দরজা দিয়ে তাকায় সে দেখতে পায় একটি হাস্যোজ্জ্বল মুখ। ইনি লিওর নানি, যে কিনা আমাদের মুভির আরেক মূল চরিত্র। লিওর নানি বাসায় ঢোকা মাত্রই খুব বক বক শুরু করে দেন। মাত্র 1 বছর এই বাসা থেকে বাইরে ছিলাম, তোরা সবাই মিলে বাসার কি অবস্থা করেছিস? আমি এই বাসায় না থাকলে সবকিছু এমনই হয়। এগুলো বলতে বলতে তিনি তার ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে গোছাচ্ছিলেন। লিও তাকে অনুকরণ করছিল, আর সেও তার কাপা কাপা হাতে খুব সুন্দরভাবে একটি কাপড় ভাঁজ করে। নানি এটা দেখে খুবই খুশি হয়ে যান। তিনি বেশ কিছুক্ষণ লিওর পাশে বসে থাকেন আর তাকে অ্যাপ্রিশিয়েট করে। এরই মধ্যে টেলিফোনটা বেজে ওঠে। লিওর নানি বলে, তোর মাকে কতবার বলেছি এই পুরনো আমলের জিনিস ঘরে রেখে বিল না দিতে। তিনি ফোন রিসিভ করেন আর কিছুটা অবাক হয়ে যান। তিনি লিওকে জিজ্ঞেস করেন, তুমি কি কোনো স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে? আগামী সপ্তাহে সেখানে তোমার ইন্টারভিউ, তুমি কি যাবে সেখানে? লিও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। এরপর নানি লিওকে নিয়ে বৃষ্টির মাঝে একটি জায়গায় আসে। এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই নানির বন্ধু বান্ধব। আর এখানে সবাই মিলে পুরনো আমলের একটি ব্যান্ড দল পরিচালনা করে। নানি সবাইকে এখানে ইনভাইট করেছেন কারণ আজ লিওর জন্মদিন। সবাই মিলে লিওর জন্মদিন সেলিব্রেট করে। লিও সবার সাথে তাল মিলিয়ে তার জন্মদিন উপলক্ষে ড্রিঙ্কসও করে। আর নানি 1 বছর পরে ফিরেছে, তাই সে তার বন্ধুদের প্রস্তাব দেয়, নতুন একটি ট্র্যাডিশনাল কনসার্টের অফার পেয়েছি, আমাদের সবাইকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। এদিকে লিও কখনোই ড্রিঙ্কস করে না, তাই সে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। নানি লিওকে নিয়ে বাসায় চলে আসেন আর সিঁড়িতে বসে লিওকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকেন, কারণ যদি তার মেয়ে জানতে পারে, অর্থাৎ লিওর মা, তাহলে তাকে অনেক বকাঝকা করবে। তিনি লিওর মুখে পানি দিতেই যাবেন, তখন উপর থেকে লিওর মা ডাক দেয়। নানি অনেক ভয় পেয়ে যান। আর যেটা হবার ছিল, লিওর মা লিওর নানিকে অনেক বকাঝকা করতে থাকে, বলতে থাকে, তুমি এটা কিভাবে করতে পারলে? ওর এখন পড়ার কথা, ওকে তুমি কেন ড্রিঙ্কস করতে দিলে? নানি বলেন, আজ ওর বার্থডে, ও এখন বড় হয়েছে, নিজের মতো করে এনজয় ওরও করতে ইচ্ছে করে। মা আর মেয়ের ঝগড়া চলতে থাকে। মূলত লিওর নানি তার মেয়েকে অনেক ভয় পান, কারণ লিওর নানি হচ্ছে ভবঘুরে। সে মাঝে মাঝেই হারিয়ে যায়, আবার ইচ্ছে হলে ফিরে আসে। মা আর নানি দুজন মিলে লিওর যত্ন নেয়। এখন ঘুমানোর পালা। লিও তার বেডের নিচ থেকে বড় একটি ট্রাভেল ব্যাগ বের করে আর গুটিসিটি মেরে তার মধ্যেই ঘুমোতে যায়। এই ট্রাভেল ব্যাগের ভেতরে ঘুমানোর কারণটা অনেক পরেই জানতে পারবেন। এরপর লিও বের করে একটি কঙ্কাল আর সেটিকে জড়িয়ে ধরেই সে ঘুমিয়ে পড়ে। নানি তখন এসে বলে, তুই এখন বড় হয়েছিস, এখন এগুলো করিস। নানি লিওর শরীরে কাঁথা দিয়ে দেয়। পরদিন সকালবেলা লিওর মা সবকিছু গোছগাছ করছিলেন আর তিনি তার মা অর্থাৎ লিওর নানিকে রাগান্বিতভাবে বলছিলেন, তুমি নতুন করে কোন প্রতারণার ফাঁদে পা দিচ্ছ? লিওর নানি তাকে বলছিল, এবার আর আমার সাথে কেউ প্রতারণা করতে পারবে না, কিন্তু নতুন একটা গেমস খেলছি। লিওর মা বলে, আমাকে দেখাও। লিওর নানি বলে, এটা আমার প্রাইভেসি। লিওর মা বকা দিয়ে বলে, তোমার প্রাইভেসি আমি জানি, প্রত্যেকবার টাকা এখানে ওখানে দিয়ে নষ্ট করো। মার নানির ঝগড়া দেখে লিও বিরক্ত হয়ে বলে, এবার তোমরা আমাকে একটু প্রাইভেসি দাও। খাবার টেবিলে লিওর মা লিওর নানিকে বুঝিয়ে দেয় আজ লিওর কি কি কাজ রয়েছে। তার একটি ম্যাথ টেস্ট রয়েছে। এসব বুঝিয়ে দিয়ে লিওর মা বাবা অফিসে চলে যান। লিওর নানি এবার লিওকে বলে, এখন সত্যি করে বল, এখন তুই কি করতে চাচ্ছিস? লিও বলে, নানি আমি ম্যাথ ক্লাসে যাব না, আমি বাইরে যেতে চাই। নানি বলেন, ঠিক আছে, তুই 1 মিনিট অপেক্ষা কর। এখান থেকে দৃশ্য চলে আসে একটি বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুলে। লিওর মূলত আজ এখানে ইন্টারভিউ।
শিক্ষক হবার জন্য সেখানে আবেদন করেছিল, কিন্তু বাচ্চারা লিওর অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে হাসছিল। লিও যখন তার কাঁপা কাঁপা শরীর নিয়ে সবাইকে নিজের পরিচয় দিচ্ছিল, বাচ্চারা নিজেদের মধ্যে বলাবলি করছিল এ আবার কেমন রোগ। কিন্তু এরপরে লিও বাচ্চাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাতে থাকে। লিওর এই প্রবলেমটা মূলত নিউরোলজিক্যাল, অর্থাৎ ব্রেনের, কিন্তু সে কিন্তু একদম স্বাভাবিক মানুষ। সে সবকিছু বোঝে এবং করতে পারে, আর সে পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করেছে। লিওর কবিতা শুনে ওখানে সবাই একদম মুগ্ধ হয়ে যায়। নানি সবকিছুই ভিডিও করছিল। কবিতা আবৃত্তি শেষে পেছনে বসে থাকা শিক্ষক সহ সবাই হাততালি দেয়, আর বের হওয়ার পর নানিও লিওকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। একজন শিক্ষক সেখানে আসে। নানি তাকে দেখে বলে, দেখেছেন বাচ্চারা কত খুশি হয়েছে। তখন সেই শিক্ষক নানিকে জানায় লিও আসলেই সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে, কিন্তু তার যে কন্ডিশন, বাচ্চারা তাকে নর্মালি অ্যাকসেপ্ট করবে না। লিওর নানি বলে, কিন্তু বাচ্চারা তো অনেক মজা পেয়েছে। এই কথাগুলো চলার সময় লিও বাইরের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল। তাকে এমন পরিস্থিতিতে সবসময় পড়তে হয়। নানি লিওকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছেন খেতে। তিনি নিজের বাটির মাংসটা লিওর বাটিতে তুলে দেন, আর তিনি লিওকে সান্ত্বনা দিয়ে বলেন, আরে ওসব কিন্ডারগার্টেনে কোনো ফিউচার নেই, ওখানে চাকরি হলেও তো আমি তোকে করতে দিতাম না, তুই আরো ভালো কিছু করবি। পরের দৃশ্যেই দেখা যায় নানিদের পুরো গ্রুপ একটি পার্কে এসেছে প্র্যাকটিস করার জন্য। সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল, আর লিও কর্নারে বসে একটি অ্যাপ্লিকেশন করছিল। নানিরা আলোচনা করছে তাদের সামনের একটি কনসার্ট নিয়ে, কিন্তু তাদের টিমের ড্রামার এখনো আসেনি, এমনকি সে আসবেও না। তাদের মধ্যে একটি মনোমালিন্য হয়েছে। সবাই অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, কারণ ড্রামার ছাড়া তো গান হবে না। নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল, আর লিও আপন মনেই তার কাজ করে যাচ্ছিল। হঠাৎই নানির চোখ যায় লিওর দিকে। সে তখন সবার উদ্দেশ্যে বলে, আমি একটা সলিউশন পেয়েছি। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই লিওর দিকে তাকিয়ে আছে। আমরা বুঝতে পারি তারা ড্রামার হিসেবে লিওকে সিলেক্ট করেছে। লিও আর তার নানি বাসে করে ফিরছিল। লিও তার নানিকে বলে, এটা এত সহজ না, আমি কখনো ড্রাম বাজাইনি। নানি বলে, তুই ছোটবেলায় চপস্টিক দিয়ে নুডলসের বাটির উপরে বাজাতি। লিও বলে, নানি ওটার ড্রাম বাজানো এক না, তুমি কেন বুঝতে পারছো না? নানি বলে, আমার বিশ্বাস তুই পারবি। এর মধ্যে বাস একটি স্টপেজে আসে। একজন মহিলা তার বাচ্চা নিয়ে ওঠেন। লিও তার নিজের সিটটা ছেড়ে দেয়। ছোট বাচ্চাটা তাকে ধন্যবাদ জানায়। লিও খুশি হয়। নানি পাশেই বসেছিল। আসলে লিওর পছন্দ না যে কেউ তাকে করুণা করুক, আর নানি এটা জানে, তাই নিজের সিটটি সে ছেড়ে দেয়নি। কিছুটা সামনে যাবার পরে বাস খুব জোরে ব্রেক করে, যার ফলে লিও বাসের ফ্লোরে পড়ে যায়। নানি অনেক চিৎকার চেঁচামেচি করে যে এভাবে কেউ গাড়ি চালায়। ড্রাইভার তখন বাইরে আসে, আর লিওকে তাচ্ছিল্য করে বলে, এসব মানুষ কেন দাঁড়িয়ে যায়, প্রতিবন্ধীদের সিটে কেন বসে না। প্রতিবন্ধী ওয়ার্ডটা শুনে নানি খুবই রেগে যান। তিনি বাস চালকের সাথে ঝগড়া করতে থাকেন যে দোষটা আপনার, আর উল্টো আপনি ওকে ছোট করছেন। বাস ড্রাইভার সরি বলে। নানি খুবই রেগে আছেন। মোটামুটি সেখানে একটি ঝগড়া হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা খাবার টেবিলে লিওর মা লিওকে বলে, তোমাকে না বলেছিলাম স্থানীয় প্রতিবন্ধীদের যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে। লিও এই কথা শুনে মন খারাপ করে সেখান থেকে উঠে যায়, আর নিজের প্লেটগুলো নিজেই ধুয়ে রাখে। লিও চলে গেলে লিওর নানি লিওর মাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি এখনো লিওকে বলেছিস? লিওর মা বলে, না, আমি আসলে বুঝতে পারছি না যে এই বিষয়টি ওকে আমি কিভাবে বলবো। এদিকে লিও তার রুমে বসে সেই বাস ড্রাইভার আর এই সিস্টেমের বিরুদ্ধে একটি কমপ্লেন করছে। নানি তখন সেখানে আসেন। লিওর নানি খুব ভালো করে জানে লিও আর 5টা স্বাভাবিক মানুষের মতো একটি নর্মাল ইউনিভার্সিটিতে পড়তে চায়। নানিও তাকে সবসময় ইন্সপায়ার করে, আর লিওকে লুকিয়ে লুকিয়ে আবেদন করতে বলে। লিও বলে, এটা তো মিথ্যে বলা হবে। তখন নানি লিওকে বলে, তুমি তো পুরুষ মানুষ, ম্যাচিউরড পুরুষ মানুষদের সিচুয়েশন সামাল দেওয়ার জন্য মাঝে মাঝে মিথ্যে বলতে হয়। পরদিন আমরা দেখতে পাই স্থানীয় সেই পার্কে লিওয়াস ড্রাম বাজানোর চেষ্টা করছে, আর তার পাশে ঘিরে রয়েছে নানিদের ব্যান্ড দলের সকল সদস্য। লিও কাপা কাপা হাতে 2-1টা বাড়ি দিচ্ছে, আর সবাই অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে আছে। তখন একজন নানির উদ্দেশ্যে বলে ওঠে, এভাবেও ড্রাম বাজানো শিখতে গেলেও সারা জীবন লেগে যাবে, ততদিন কি আমরা বসে থাকবো? এক কথায় 2 কথায় নানির সাথে সেই মহিলার ঝগড়া শুরু হয়ে যায়। সেই ঝগড়া একসময় পরিণত হয় মারামারিতে। লিও তার মতো করে ড্রাম বাজানোর চেষ্টা করছিল। কিছুটা দূরে একটি গ্রুপ খেলছিল। হঠাৎই লিওর পাশে একটি থ্রোয়িং কিট এসে পড়ে। একটি মেয়ে দূর থেকে চিৎকার করে লিওর কাছে সেই থ্রোয়িং কিটটি চায়। সে তো লিওর অবস্থা জানে না। লিও থ্রোয়িং কিটটি উঠানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। তখন বাধ্য হয়ে সেই মেয়েটি লিওর সামনে আসে, আর কিটটি মাটি থেকে উঠায়। লিওর সামনে ড্রাম দেখে সে একটু থেমে যায়। তারপর সে তার আঙুল দিয়ে ড্রামের উপরে 2টি টোকা দেয়। লিও খুশি হয়। মেয়েটি লিওর দিকে তাকিয়ে একটি হাসি দেয়, আর তারপর দৌড়ে সেখান থেকে চলে যায়। এই মেয়েটির হাসি লিওর অনুভূতিতে এক অন্যরকম নাড়া দেয়। হঠাৎই লিওর মাঝে আমরা এক পরিবর্তন লক্ষ্য করি। আসলে লিওর মনটা তো আর 5টা মানুষের মতোই, তারও ভালো লাগা রয়েছে। লিও কল্পনার রাজ্যে হারিয়ে যায়। নানির এক বান্ধবী এসে লিওকে বলে, তোমার নানিকে থামাও,
লিও আনমনেই বলে, আমার নানি কখনো ঝগড়ায় হারে না। এখান থেকে দৃশ্য চলে আসে পুলিশ স্টেশনে। নানিদের গ্রুপের সবাইকে সেখানে নিয়ে আসা হয়েছে। সবাই অনেক আহত। তাদের মধ্যে কয়েকজনকে তাদের পরিবারের সদস্যরা এসে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এভাবে একে একে সবাই চলে যায়, আর মাত্র কয়েকজন বাকি। কিন্তু পুলিশ যখন নানির কথা জিজ্ঞেস করে, নানি বলে আমার মেয়ে এখানে আসবে না, আরও যদি জানতে পারে তাহলে আমার কপালে দুঃখ আছে। তখন পুলিশ সদস্য বলে, তাহলে আপনারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিন। নানি তখন ক্ষমা চেয়ে ওই মহিলার দিকে হাত বাড়ায়। তাদের মধ্যে মিউচুয়াল হয়ে যায়। নানি আর লিও থানা থেকে মুক্তি পায়। তারা বড় একটি রাস্তার পাশে সিগন্যালে দাঁড়িয়ে আছে। লিও খুব ধীরে ধীরে হাত দিয়ে ড্রাম বাজাচ্ছিল। কিছুক্ষণ পর বিষয়টি নানি লক্ষ্য করেন। লিও ভালোই বাজাচ্ছে। তখন নানিও তাকে উৎসাহ দেয়। নানিও লিওর সাথে বাজাতে শুরু করে। তিনি লিওকে খুবই ইন্সপায়ার করছেন। লিওর ড্রাম বাজানোর গতি আরো বেড়ে যায়। নানি এত অল্প সময় লিওর এতটা ইমপ্রুভমেন্ট দেখে খুবই খুশি হন। দৃশ্য পরিবর্তন হয়। লিও বাসে ফিরে আজও নতুন একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিল। অ্যাপ্লিকেশন শেষে সে তার হাতের দিকে তাকায়, আর তখন তার কল্পনায় আসে সেই মেয়েটি আর তার সেই মুহূর্তটি, যেটা এখনো লিওর হৃদয়ে গেঁথে আছে। রাতের বেলা লিওর মা লিওর কাছে আসেন, আর লিওকে তিনি বুঝিয়ে বলেন, আমি আর তোমার বাবা একটু লং ভ্যাকেশনে যাচ্ছি। এই সময় তুমি নিজের খেয়াল রেখো, ভালোভাবে পড়াশোনা করো, আর অবশ্যই নানির দিকে খেয়াল রেখো, সে যেন নতুন করে কোনো প্রতারণার ফাঁদে না পড়ে। লিও তখন তার মাকে প্রশ্ন করতে যাচ্ছিল যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু তার নানি ততক্ষণে চলে এসেছেন। লিওর মা সেখান থেকে উঠে চলে যেতে চান। লিও তখন পেছন থেকে ডাক দিয়ে বলে, মা, আমার যদি কোনো নর্মাল ইউনিভার্সিটিতে চান্স হয় তাহলে কি আমি সেখানে পড়তে পারবো? লিওর মা ঘুরে বলে, নো মিন্স নো। তোমাকে পড়তে হলে কাছের প্রতিবন্ধীদের ইউনিভার্সিটিতেই পড়তে হবে, আর নর্মাল ইউনিভার্সিটিতে পড়ার টাকা আমি তোমাকে দিতে পারবো না। লিওর মা রাগ করে সেখান থেকে চলে যান। তখন নানি লিওকে বলে, তুই চিন্তা করিস না, আমি নতুন যে ব্যবসাটা করছি সেখানে ভালোই লাভ হচ্ছে, আর আমার সেভিংস মিলিয়ে আমি তোর পড়ার টাকা ম্যানেজ করে নিব। পরদিন নানিদের ব্যান্ডের সবাই সেই পার্কে জড়ো হয়েছে। লিও তো ইন্টারনেট বিষয়ে খুবই এক্সপার্ট, তাই এখানকার সবার বয়স্ক ভাতা থেকে শুরু করে যে কোনো ইন্টারনেট সেবার একমাত্র সলিউশন হচ্ছে লিও। সে সকলের সমস্যার সমাধান করে দেয়। আমরা আজও সেই মেয়েটিকে দেখতে পাই। সে লিওদের প্র্যাকটিসের জায়গায় এসেছে। সবাই যে যার কাজ করছিল। মেয়েটি যেয়ে লিওর পাশে বসে আর তার ড্রামের একটি স্টিক হাতে নেয়, আর লিও যেভাবে কাঁপা কাঁপা হাতে ধরে মেয়েটিও সেভাবেই চেষ্টা করতে থাকে। তখন লিও ধীর গলায় বলে, আপনি স্বাভাবিকভাবেই ধরতে পারেন, আমার মতো করে ধরার দরকার নেই। মেয়েটি লিওকে প্রশ্ন করে, আচ্ছা ড্রাম বাজানো কি খুব মজার? লিও বলে, আমি ভালোভাবে বলতে পারবো না, কারণ আমিও কোনো এক্সপার্ট না, আমি মাত্র শিখছি। এরই মধ্যে দূর থেকে আমরা এই গ্রুপের পুরনো ড্রামারকে দেখতে পাই, যাকে দেখে ওখানকার সবাই খুবই অবাক হয়। আর সে কাছে আসা মাত্রই নানি তাকে বলে, আমরা তো নতুন ড্রামার খুঁজে পেয়েছি। তখন সেই পুরনো ড্রামার লিওর দিকে তাকিয়ে হাসি দেয় আর বলে, ও নতুন ড্রামার, ও তো ঠিকভাবে স্টিকই ধরতে পারে না। তখন লোকটি লিওর পাশে বসে নতুন এক তালে ড্রাম বাজাতে শুরু করে। এবার লিওর পাশে বসে থাকা মেয়েটি লিওকেও বলে বাজাতে। লিও এবার ধীরে ধীরে বাজাতে শুরু করে। লোকটি তার ড্রাম বাজানোর স্টাইল চেঞ্জ করে, সাথে সাথে লিও চেঞ্জ করে। লিওর ড্রাম বাজানোটা একদম ওনার মতো না হলেও অনেকটাই কাছাকাছি হচ্ছিল। এভাবে একসময় তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। লোকটিও খুব দ্রুত বাজিয়ে চলেছে, আর তার সাথে তাল মিলিয়ে লিও বাজিয়ে যাচ্ছে। ওখানে সবাই একদম অবাক হয়ে যায়। প্রতিযোগিতা চলতেই থাকে। দুজনে একদম ঘেমে গিয়েছে, আর সবাই অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। একসময় লিওর হাত থেকে একটি স্টিক ছুটে পড়ে যায়। লোকটিও তার ড্রাম বাজানো থামিয়ে দিয়ে হাঁপাতে থাকে। সবাই হাততালি দেয়। সবাই লিওর অনেক প্রশংসা করে। সেই মেয়েটি দাঁড়িয়ে বলে, তাদের দুজনের মধ্যে একটি ফেয়ার কম্পিটিশন হয়ে যাক, যে ভালো বাজাবে আপনারা দলে তাকেই নিবেন। সবাই চিৎকার করে রাজি হয়। সেই লোকটিও বলে, লিও অনেক ভালো ড্রাম বাজায়। মেয়েটি সেখান থেকে দৌড়ে চলে যায়। লিও সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্য চলে আসে ওয়াশরুমে। মেয়েটি হাত মুখ পরিষ্কার করছিল। লিও সেখানে ফ্রেশ হতে আসে। তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। মেয়েটি লিওর কাছে তার নাম জিজ্ঞেস করে। লিও বলে, আমার নাম লিও। তখন মেয়েটি নিজ থেকেই বলে, আমার নাম ইয়াইয়া। সে লিওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি উইচ্যাট ইউজ করো? তাহলে তোমার আইডিয়া আমাকে দাও। লিও বলে, আমার কোনো উইচ্যাট নেই, আমরা সপ্তাহে 3 দিন এখানে প্র্যাকটিস করতে আসি। মেয়েটি তখন সেখান থেকে চলে যায়। এতক্ষণ ওয়াশরুমের মধ্যে নানিও ছিল। সে বের হয়ে লিওকে বলে, তুই ফোন কেন ইউজ করিস না? ওই দিন রাতের বেলা লিও যখন ঘুমাতে যায়, সে এক কল্পনার রাজ্যে হারিয়ে যায়, যেখানে লিও খুব সুস্থ স্বাভাবিক একজন মানুষ। সে ইয়াইয়ার সাথে একটি খোলা মাঠে দৌড়ে বেড়াচ্ছে, বাধাহীন স্বাধীনভাবে পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। সেই স্বপ্নে তারা দুজন খুবই খুশি ছিল। তারা খুব সুন্দর একটি সময়ও কাটায়। কিন্তু লিও বাস্তবতায় ফিরে আসে যখন তার ঘুমটা ভাঙে। এটাই তার বাস্তবতা। আজ লিওর একটি ইন্টারভিউ ছিল। সে বাসা থেকে যখন বের হচ্ছিল, নানি বলে, আমিও তোর সাথে আসি। লিও বলে, দরকার নেই, আমি আজ
আজ একাই যাব, তুমি প্লিজ আমার পেছনে এসো না। লিও একা একাই বাসা থেকে বের হয়ে যায় আর বড় রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সিগন্যাল ক্রস করার সময় সে একবার পেছনে ফিরে তাকায়। লিও হাঁটতে হাঁটতে একটি কফি শপে এসেছে আর আমরা দেখতে পাই নানিও ফলো করতে করতে তার পিছু পিছুই এসেছে। লিওর হাতে থাকা বায়োডাটাটি ওখানে দায়িত্বে থাকা একজন লোকের হাতে দিয়ে বলে, আমি আপনাদের এখানে চাকরির জন্য আবেদন করেছিলাম, আমাকে আজ ডাকা হয়েছে। লোকটি একটু অবাক হয় আর সে তার বসকে ডাক দিয়ে বলে, বস উনি চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। এবার ওই কফি শপের বস লিওকে বলে, আপনার এই শারীরিক অবস্থার কারণটা যদি বলতেন। লিও বলে, এটা আমার নিউরোলজিক্যাল সমস্যা, খুব রেয়ার একটি রোগ। কফি শপের মালিক এবার জিজ্ঞেস করেন, আপনি এভাবে কতক্ষণ হাঁটতে পারেন? লিও উত্তর দেয়, 10 মিনিট। তারপর আমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়, তারপর আমি আবারও হাঁটতে পারি। তখন কফি শপের মালিক তাকে আবারও বলে, কিন্তু এখানে তো আপনাকে অনেক কাজই করতে হবে, অর্ডার নিতে হবে, মেনু বলতে হবে, কফি মগও পরিষ্কার করতে হবে, আর টাকা পয়সার হিসাবও রাখতে হবে। এখানে আইকিউ এবং ফিজিক্যাল স্ট্রেংথ দুটোরই প্রয়োজন আছে। আচ্ছা, আপনি কি দয়া করে একটু হেঁটে দেখাবেন আর আমাদের কোনো ডেমো দেখাতে পারেন যে আপনি কিভাবে কাজ করবেন? লিও তখন ধীর পায়ে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের অপর প্রান্তে যায়। কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর একটি দীর্ঘশ্বাস নিয়ে সে মেনু বলতে শুরু করে। এই কফি শপে কি কি পাওয়া যায়। ওখানে বসে থাকা সবাই তার দিকে তাকিয়ে আছে। রাস্তার ওপাশে থাকা নানিও লিওকে দেখছে। লিও হাঁপিয়ে গেলে এক কর্নারে দাঁড়ায় আর একটু বিশ্রাম নিয়ে সে এবার অন্যভাবে মেনু বলতে শুরু করে, অনেকটা কবিতা আবৃত্তির ছলে ছলে, যেটা ওখানে থাকা সবাইকে মুগ্ধ করে। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও লিওর এতটা অদম্য চেষ্টা দেখে নানির চোখেও পানি চলে আসে। আর মুভির মূল অংশে লিওর এই চেষ্টা যে কারো চোখেই পানি নিয়ে আসবে। লিওর মেনু বলা শেষ হলে মালিক তাকে বলে, আপনি অনেক সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমাদের আসলে একজন সাধারণ মানুষ চাই। সাধারণ, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। লিওর তখন খুব আক্ষেপ নিয়ে বলা কথাটি ছিল এক্স্যাক্টলি এমন, আই এম এ নর্মাল পারসন বাট উইথ এ কিলার ব্রেইন। দৃশ্য পরিবর্তন হয়। আমরা নানি আর নাতিকে খেতে দেখতে পাই। নানি জিজ্ঞেস করে, তুই আমাকে কখন খেয়াল করেছিস যে আমি তোকে ফলো করি? লিও বলে, বাসা থেকে বের হবার পরপরই আমি রোড ক্রস করার সময় তোমাকে দেখেছিলাম। নানি জিজ্ঞেস করে, তোর ইন্টারভিউ কেমন হলো? লিও চুপ করে থাকে। নানি তখন বরাবরের মতোই আপন মনে বলতে থাকে, ডক্টরদের বলতে শুনেছি কফি খাওয়া নাকি ক্ষতি, হার্টের সমস্যা হয়, কয়েকদিনের মধ্যেই দেখবি এসব কফি শপ বন্ধ হয়ে গিয়েছে, এখানে কোনো ভবিষ্যৎ নেই, তোর চাকরি হয়নি, ভালোই হয়েছে। লিও কোনো উত্তর দেয় না। সে তার নানিকে বলে, তুমি কি আমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে? নানি জিজ্ঞেস করে, কেন? লিও তখন ধীর গলায় বলে, স্যালারি নেওয়ার জন্য। নানি মুহূর্তের মধ্যেই থমকে যায়। সে লিওর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তার মানে তোর চাকরিটা হয়েছে? লিও মাথা নেড়ে হ্যাঁ বলে। নানির যে কি উচ্ছ্বাস! সে লিওকে নিয়ে অনেক খুশি হয়। সে বলতে থাকে, আমার লিও এখন বড় হয়ে গিয়েছে, এখন ইচ্ছে মতো জামা কাপড় কিনতে পারবে, পছন্দের ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবে। তুই তো বড়লোক হয়ে গেলি রে লিও। লিও তখন ধীর গলায় বলে, আমি শুধুমাত্র টাকার জন্য চাকরি করছি না নানি, আমি ডিগনিটি আর আত্মসম্মানের জন্য করছি। আত্মসম্মানটা আমার জন্য ভীষণ প্রয়োজন। নানির চোখে পানি চলে এসেছে। সে যে কতটা খুশি হয়েছে মূল মুভি না দেখলে হয়তো এই অংশটা বোঝানো সম্ভব না। প্রত্যেক ভাঙা হৃদয়ের মানুষের জীবনে এমন একজন ইন্সপায়ারিং মানুষের ভীষণ প্রয়োজন। এরপর থেকে শুরু হয় লিওর জীবনে নতুন এক ঘুরে দাঁড়ানোর গল্প। লিও নিয়মিত নানিদের সাথে প্র্যাকটিস করে, নিজেকে শারীরিকভাবে আরো স্ট্রং করার চেষ্টা করে। কফি শপে এখন সে মাঝে মাঝে কফিও বানায়, যদিও সেটা প্রথম প্রথম খেতে একদমই ভালো ছিল না। মাস শেষে এখন লিওর অ্যাকাউন্টে স্যালারি ঢোকে। নানি আর লিও অনেক খুশি হয়। আর এই সবকিছুর পেছনে লিওর জীবনে আরেকজন ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে, সে হচ্ছে ইয়াইয়া। লিও ইয়াইয়াকে পছন্দ করে। লিও এখন তার কাজের জায়গায় খুবই কনফিডেন্ট। তার বানানো কফিটাও এখন অনেক সুন্দর হয়। এমনই একদিন নানি তার বন্ধু বান্ধব সহ লিওদের বাসায় ছোটখাটো একটি পার্টির আয়োজন করে। সেখানে নানির বন্ধুদের সাথে ইয়াইয়াও এসেছে। ইয়াইয়া লিওকে নিয়ে তার রুমে যায়। লিও অনেক লজ্জা পাচ্ছিল। এরই মধ্যে ইয়াইয়ার ফোনে তার মায়ের কল আসে। সে তার মায়ের সাথে কথা বলছিল। কথা বলা শেষে সে লক্ষ্য করে লিওর রুমে অনেকগুলো বই। সে জিজ্ঞেস করে, সকল বই কি তুমি পড়েছ? লিও লজ্জা ভরা মুখ নিয়ে বলে, হ্যাঁ, আমার সকল বই পড়া শেষ। রুমের বাইরে সবাই খাবার আয়োজনে ব্যস্ত। এদিকে নানির ফোনে তার মেয়ে বারবার কল দিয়েই যাচ্ছিল, অর্থাৎ লিওর মা। এদিকে লিও ইয়াইয়ার সাথে গল্প করেই যাচ্ছে। ইয়াইয়া এতক্ষণে জেনে গিয়েছে লিও অনেক সুন্দর কবিতা লেখে। লিও ইয়াইয়ার পাশে যায় আর তার হাতে থাকা ডায়েরিটি থেকে একটি কবিতা বের করে আর লিওকে বলে, এটা তোমার জন্য। কবিতাটির নাম বাংলায় ছিল তুমি আমার মেঘের শুরু, আর তারপরে দুটি লাইন লেখা। ইয়াইয়া জিজ্ঞেস করে, এর পরের লাইনগুলো কোথায়? লিও বলে, সেগুলো আমার মাথার মধ্যে, ধীরে ধীরে লিখবো।
এদিকে নানির ফোনে এখনো কল বেজেই চলেছে। সে টিভির সাউন্ড বন্ধ করতে বলে আর তারপর সে তার মেয়ের ফোন রিসিভ করে। লিওর মা বলে, তোমরা দুজন কোথায়? আমি আমার চাবিটা খুঁজে পাচ্ছি না, কতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। নানির মুখটা একদম চুপসে যায়। তিনি দরজা খোলেন আর মেয়েকে জিজ্ঞেস করেন, তোর না আরো কয়েকদিন পরে আসার কথা? এরই মধ্যে সবাই পেছন থেকে চিৎকার করে বলে, খাবার রেডি। কিন্তু নানির বন্ধুরাও যখন তার মেয়েকে দেখে তারাও একদম চুপচাপ হয়ে যায়। নানি সবার সাথে পরিচয় করিয়ে দেয়, ও হচ্ছে আমার মেয়ে। লিওর মা ভীষণ রেগে আছেন। এদিকে লিও আর ইয়াইয়া এখনো রুমের মধ্যে গল্প করেই চলেছে। ইয়াইয়া রুম থেকে বের হতে যাচ্ছিল, তখন লিও তার হাতটা চেপে ধরে আর তাকে খুব ধীর গলায় বলে, পৃথিবীর মানুষরা আমাদের দেখলে মনে করে আমরা শুধুমাত্র কিছুদিন বাঁচার জন্য এখানে আছি। ঠিক তখনই লিওর মা সেখানে আসে। সে চিৎকার করে বলে, তোমরা এখানে কি করছো? লিওর কোনো রিয়াকশন নেই। সে ইয়াইয়াকে এখনো বলে, আমার মাও সেই মানুষদের মতোই একজন। দৃশ্য পরিবর্তন হয়। লিওর নানি লিওর মাকে অনেক বুঝ দেওয়ার চেষ্টা করছে, কারণ লিওর মা অনেক রেগে আছেন। কিন্তু লিও একসময় বলে ওঠে, আমি এতদিন পড়াশোনা করিনি আর আমি করতেও চাই না, কারণ আমি প্রতিবন্ধীদের ইউনিভার্সিটিতে ভর্তি হব না। আর আমি এখন একটি ক্যাফেতেও চাকরি করি, আমি নিজে এখন ইনকাম করি। এ কথা শুনে লিওর মা অনেক ক্ষেপে যান যে, তুমি চাকরি করো? লিওর মা লিওর নানির দিকে তাকান আর বলেন, তুমি তো সবই জানো। লিও তখন চিৎকার করে বলে, নানির কোনো দোষ নেই, এই সকল ডিসিশন আমি নিয়েছি। তুমি আমার সাথে কথা বলো। আমি নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, তাই নিজের টাকা নিজে ইনকাম করছি। লিওর মা বলে, বিষয়টা টাকার না, নর্মাল ইউনিভার্সিটি তোমাকে অ্যাকসেপ্ট করবে না। লিও বলে, কিন্তু আমার তো সকল যোগ্যতা আছে, আমি তো ভালো রেজাল্ট করেছি, আমি পড়াশোনা শেষে একজন ভালো শিক্ষক হতে চাই। লিওর মা বলে, একজন শিক্ষক হওয়া এত সহজ না। একজন শিক্ষককে সোজা হয়ে দাঁড়াতে হয়, স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়, যে অ্যাবিলিটি তোমার মধ্যে নেই। আর তাছাড়া মানুষ কি বলবে? লিওর বিষয়টা খুবই লাগে। সে হঠাৎই তার মাকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা মা, আমাকে জন্ম দিয়েছে কে? আমার এই অবস্থার জন্য কে দায়ী? মানুষ কি সেই বিষয়ে প্রশ্ন করতে পারে না? লিওর মা একদম চুপ হয়ে যায়। ওখানে দাঁড়িয়ে থাকা তিনজন মানুষই একদম চুপ, শুনশান এক নীরবতা। দৃশ্য পরিবর্তন হয়। লিও ছাদের উপরে চুপচাপ বসে আছে। আর সে যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করেছিল সেখানে সে নতুন করে আরেকটি মেইল করে, আমি যদি শারীরিক প্রতিবন্ধী হই তাহলে কি আমি ভর্তি হতে পারবো না? কিছুক্ষণ পর নানিও ছাদে আসেন। তিনি এসে লিওর পাশে দাঁড়ান। লিও তার নানিকে ধীর গলায় জিজ্ঞেস করে, নানি, আমি কি গাড়ি চালানো শিখতে পারবো? আমি কি ড্রাইভিং লাইসেন্স পাবো? নানিও কিছুটা আক্ষেপ নিয়ে বলে, গাড়ি চালানো শিখে কি করবি? আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবি। লিও বলে, সেটা চাইলে এখান থেকে লাভ দিলে তারা তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে দূরে যেতে পারবো। নানি লিওর পিঠে একটি থাপ্পড় মারেন। তারা দুজনই সেখানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। লিওর মধ্যে লাস্ট কয়েকদিন যে আত্মবিশ্বাসটা ছিল হঠাৎই সেটা অনেকটাই কমে এসেছে। নানি তাকে নিয়ে নিয়মিত ট্রেনিং সেশনে যান। সেখানে লিওর মতো অনেকেই আসে, অনেক ছোট বাচ্চারাও আসে যাদের মায়েরা আড়ালে যেয়ে কাঁদে। আর এর কোনো কিছুই লিওর চোখ এড়ায় না। সে বাসায় ফিরে তার মায়ের শরীরে কাঁথা দিয়ে দেয়। বেশ কিছুক্ষণ চুপচাপ মায়ের পাশে বসে থাকে। লাস্ট দিন মায়ের সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে। নানি লিওকে গাড়ি চালানোর ট্রেনিং সেন্টারেও নিয়ে যান। এখন দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল লিও আর নানিদের পুরনো ড্রামারের মধ্যে ভোট। যে জিতবে সেই নানিদের সাথে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। কিন্তু সেই লোকটি এখন আর লিওকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। মনে মনে সেও চায় লিওই যাক। সে যে পাশে চুপচাপ বসে থাকে। আর আমরা বুঝতে পারি সে হার্ট অ্যাটাক করেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। লিওর নানি তখনও পার্কে ছিল। নানি বিভিন্ন জায়গায় কথা বলছিল। তখন হঠাৎই নানির ফোনে একটি মেসেজ আসে। নানি স্তব্ধ হয়ে যায়। সে লিওকে খুব ধীর গলায় ডাকতে থাকে আর কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু কিভাবে বলবে সে বুঝে উঠতে পারছে না। কিন্তু তারপরও নানি লিওকে বলে, তুমি এখন একজন বড় ভাই হয়েছো, তুমি কি যাবে দেখতে তোমার ছোট বোনকে? এর পরের দৃশ্য চলে আসে হসপিটালে। নানি আর লিওর ছোট বোনকে দেখতে এসেছে। লিওর মাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হচ্ছিল। সবাই সেদিকেই ব্যস্ত ছিল। লিও ধীর পায়ে তার ছোট বোনের কাছে যায়। সে দূর থেকেই দেখছিল, কিন্তু বাচ্চাটি তখন কাঁদতে শুরু করে। লিও কোনোভাবে তাকে সান্ত্বনা করার জন্য তার পাশে যায় আর দূর থেকেই শান্ত করার চেষ্টা করে। কিন্তু লিওর মা ওয়াশরুম থেকে বের হয়ে চিৎকার করে ওঠে। সে ভাবে হয়তো লিও বাচ্চাটাকে কাঁদাচ্ছে। লিও একদম চুপ হয়ে যায়। সে মনে মনে অনেক কষ্ট পায়। এই বিষয়টি কেউ না বুঝলেও নানি বুঝতে পারে। নানি আর লিও বড় একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। লিও নানিকে জিজ্ঞেস করে, নানি, তুমি তো সবই জানতে? নানি উত্তর দেয়, হ্যাঁ,
লিও বলে, নানি তোমরা আমাকে কেন বলনি? নানি লিওকে বুঝিয়ে বলেন, তোর মা তোকে কয়েকবারই বলতে চেয়েছে, কিন্তু কিভাবে বলবে বুঝে উঠতে পারেনি। আর তাছাড়া তোর মায়ের ডায়াবেটিক্স অনেক বেশি ছিল, তাই বাচ্চা মিসক্যারেজেরও চান্স ছিল। লিও তখন খুব আক্ষেপ নিয়ে বলে, নানি তোমরা আমাকে কেন সমাজের একজন মানুষ হিসেবে গণ্য করো না? লিওর মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন সে তার মায়ের সাথে ঝগড়া করছিল। সেদিন লিও অনেক আক্ষেপ নিয়ে তার মাকে বলেছিল, মা আমি তো একটা চিড়িয়াখানার জন্তুর মতো, মানুষ আমাকে দেখলে ভয় পায়। লিও তার মাকে তার অনেক অভিযোগের কথা বলেছিল। তার মাও লিওর সাথে ওই দিন অনেক খারাপ ব্যবহার করেছিল। পরদিন লিও ড্রাইভিং স্কুলে একাই গাড়ি চালাচ্ছিল। নানি দূর থেকে দেখছিল আজ, কিন্তু লিওর আজ উদ্দেশ্য ছিল অন্য। সে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। আর একসময় আমরা অনেক হার্ট ব্রেকের শব্দ শুনতে পাই। নানি যে লিওকে জিজ্ঞেস করি, তুই এসব কেন করছিস? লিওর চারপাশটা আসলে অনেক বেশি নীরবতায় ঘিরে ধরেছে। লিওদের কফি শপে লিওর বানানো নতুন একটি চকলেটের লঞ্চিং হচ্ছে আজ। তারই ভিডিও শুট চলছিল। রেস্টুরেন্টের ওনারও বিষয়টি নিয়ে অনেক এক্সাইটেড। ভিডিও শুট শেষে লিও তার বানানো চকলেট ভর্তি একটি ব্যাগ নিয়ে বাইরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ইয়া সেখানে আসে। সে লিওর জন্য বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছে। লিও সেই খাবার খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল, আর তারা দুজন মিলে গল্প করছিল। একসময় লিও ইয়াকে বলে, আমি আজ বাসায় যেতে চাই না, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? ইয়া খুশি মনেই রাজি হয়। তারা দুজন মিলে একটি ঐতিহাসিক মিউজিয়ামে এসেছে। চারপাশের জিনিসগুলো তারা দুজনে ভালোভাবে দেখছিল। হঠাৎই আমরা লক্ষ্য করি লিও তার কাঁপা কাঁপা হাত দিয়ে ইয়ার হাত দুটো স্পর্শ করার চেষ্টা করছে, আর অনেকটা চেষ্টায় সে ইয়ার হাত ধরে ফেলে। কিন্তু ইয়া তখন থমকে যায়। সে বুঝতে পারে লিওর এই হাত ধরার কারণ। সে তখন লিওকে বলে, আমি একটু ওয়াশরুমে যাব। এটা বলে ইয়া সেখান থেকে দৌড় দেয়। সে আসলে কোনো ওয়াশরুমে যাচ্ছে না, সে লিওকে শুধুমাত্র বন্ধুই ভাবে। কিন্তু এখন সে বুঝতে পারছে লিও তাকে নিয়ে স্বপ্ন দেখছে। ইয়া উপরে যে শেষবারের মতো লিওর দিকে তাকায় আর তাকে বাই বলে। এই বিদায়ের মানে লিও খুব ভালোভাবেই বুঝতে পারে। সেও হাত নেড়ে বিদায় জানায়। এরপর একা একাই মিউজিয়াম ঘুরতে থাকে। আর লিও ইয়াকে নিয়ে যে কবিতাটি লিখেছিল, তুমি আমার মেঘের শুরু, সেই কবিতার বাকি লাইনগুলো সে ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে। অনেক কাজ ছিল ছেলেটি। এই পৃথিবী আর সমাজ তার প্রতিবন্ধকতাকে স্বাভাবিকভাবে নেয়নি। প্রত্যেকটা মুহূর্তে তাকে অবহেলার শিকার হতে হয়। লিও বাসায় ফিরে আসে আর দরজা বন্ধ করে দেয়। নানি এসে জিজ্ঞেস করে, তোর হাতে ওগুলো কি? লিও বলে, মায়ের জন্য আনা কিছু গিফট, আমার নিজের অর্জন। নানি সাথে সাথে একটি চকলেটের বক্স খোলে আর খুব খুশি মনে খেয়ে নেয়। কিন্তু সে আনমনেই বলে, তোর মা তো এসব খাবে না, তার তো ডায়াবেটিক্স অনেক হাই। এটা বলে নানি চলে যায় রান্নাঘরে। আর তখন আমরা লক্ষ্য করি লিও একে একে ওই বক্স থেকে চকলেট খুলছে আর মুখের মধ্যে ভরছে। একসময় তার অবস্থা দম আটকে যাওয়ার মতো হয়। নানি তখন দৌড়ে এসে লিওকে ধরে ফেলে আর তার মুখ থেকে চকলেটগুলো বের করে ফেলার চেষ্টা করে। লিও মাটিতে পড়ে যায় আর তার চোখের সামনে তখন ভেসে ওঠে সেই ছোটবেলার কথা, সেই ছোট্ট লিও যে ঘরের আসবাবপত্র ধরে ধরে হাঁটতো। সেদিন সে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে ঢুকে তা আটকে দিয়েছিল। তার বাবা মা বাইরে তাকে অনেক খোঁজাখুঁজি করে বাসায় আসে। তারা দুজন মিলে অনেক হাঁপিয়েছিল। তখন লিওর মা লিওর বাবাকে বলছিল, লিওকে যদি সত্যি আমরা আর খুঁজে না পেতাম তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হতো। লিওর বাবাও বলে হ্যাঁ। আর এই সকল কথা ব্যাগের মধ্যে লুকিয়ে থাকা লিও শুনছিল। আর সেদিন থেকে লিও পৃথিবীর বাস্তবতা বুঝেছিল। সে বুঝেছিল সে তার পরিবারের কাছেও কত বড় বোঝা। ওই ব্যাগের মধ্যে বসে অনেক কেঁদেছিল সে সেদিন। আজ কল্পনার রাজ্যে লিও সেদিনের কথাগুলোই মনে পড়ছে। তখন আমরা মেশিনের বিপ বিপ শব্দ শুনতে পাই। হসপিটালে লিওর জ্ঞান ফিরে আসছে। তার পাশেই তার মা চুপচাপ বসে আছেন। লিও চোখ খুললে লিওর মা তার কাছে যেয়ে ধীর গলায় বলে, তুমি কথা বলার চেষ্টা করো না, তোমার কণ্ঠনালীর কিছুটা অংশ কাটতে হয়েছে, তোমার কথা বলতে আরো কয়েকটা দিন সময় লাগবে। এরপরে লিওর মা লিওকে ধীরে ধীরে বলতে শুরু করেন, আমার গতকাল মনে পড়ছিল তোর জন্মের কথা। অপারেশন থিয়েটারে ডাক্তাররা অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি ঠিকভাবে পুশ করতে পারছিলাম না। ডাক্তাররা বারবারই বলছিল আমি ভুলভাবে পুশ করছি। সেই কথাটা এখনো আমার মনে পড়ে। আমি সবসময় ভয় পেতাম, ভীত থাকতাম। আমি তোর বার্থডে আমি কখনো সেলিব্রেট করিনি, কারণ আমার সবসময় মনে হতো ভুলটা আমারই, আমি ভুলভাবে পুশ করেছিলাম। তোর ছোট বোন পৃথিবীতে এসেছে, দেখ এটা আমাদের শেষ চান্স ছিল, কোনো আফসোস রাখতে চাইনি। তোর উপর ছোটবেলা থেকে অনেক অন্যায় করেছি, মাকে তুই ক্ষমা করে দিস। লিওর মা লিওর পাশে বসে অনেক কাঁদছে। তার কান্নায় চারপাশটা ভারী হয়ে উঠেছে। লিও অনেক কষ্টে তার হাত দুটো উঁচু করে তার মাকে সান্ত্বনা দেয়। দৃশ্য পরিবর্তন হয়। লিও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে।
হয়েছে। মধ্যরাতে নানি ছাদে একা চুপচাপ বসেছিল। লিও তখন ছাদের উপরে আসে আর সে এসে নানির পাশে বসে। নানির গলায় ছোট একটি কাটা দাগ ছিল। লিও সেখানে স্পর্শ করে বলে, নানি তুমি কখনো বলনি এই কাটা দাগটা কিভাবে হয়েছিল। নানি বলে, তাহলে শোন, তখন আমি তিব্বত থেকে ফিরছিলাম। অনেক বছরের জমানো টাকা আমার কাছে ছিল। পথের মধ্যে আমাকে ছিনতাইকারী ধরেছিল। তারা আমার গলায় চাকু ঠেকিয়ে বলেছিল সকল টাকা দিয়ে দিতে, কিন্তু তখন আমি বলেছিলাম এই টাকা আমার মেয়ের জন্য, 1 টাকাও দিব না। সেই ছিনতাইকারী আমার গলায় ছুরি চালিয়ে দেয়। অনেক রক্ত বের হচ্ছিল, কিন্তু আমি টাকা দেইনি। লিও জিজ্ঞেস করে, তারপর কি হলো? নানি বলেন, একজন ট্রাক ড্রাইভার আমাকে বাঁচিয়েছিল। লিও বলে, তুমি কি কখনো মাকে বলেছো এই কথাগুলো? নানি বলে, না, কি দরকার, ও শুনলে মন খারাপ করবে। এরপর তারা দুজনই চুপচাপ বসেছিল। নানি হঠাৎই লিওকে জিজ্ঞেস করে, তুই কি এখনো মার উপরে কষ্ট পেয়ে আছিস? লিও চুপ করেই বসে থাকে। তখন নানি লিওকে বলে, দেখ, পৃথিবীর কোনো মাই খারাপ হয় না, কোনো মানুষও খারাপ হয়ে জন্মায় না। পরিস্থিতি আমাদের ভালো খারাপ বানায়। তোর মায়ের যখন জন্ম হলো আমার বয়স তখন 21। জন্মের 1 মাস পরে ওর বাবা আমাকে ছেড়ে অন্য এক মহিলার সাথে চলে গেল। ওর পুরো দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। তাই ওকে রেখে চলে গিয়েছিলাম তিব্বতে টাকা উপার্জন করব বলে। উপার্জনও করেছি, টাকা পাঠিয়েছি নিয়মিত, কিন্তু এর মাঝে কেটে গিয়েছিল অনেকগুলো বছর। সংখ্যায় সেটা 15 বছর। এই 15 বছর ও একবারও আমাকে মা বলে ডাকেনি। ওর যখন আমাকে ভীষণ প্রয়োজন ছিল আমি ওকে টাকা দিতে পারলেও সময় দিতে পারিনি। তাই মার উপর কষ্ট পাস না, তোর মায়ের জীবনটাও সহজ ছিল না। এই কথাগুলো বলতে বলতে নানি আর নাতি দূরের উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে আছে। এখন সেখানে মিটিমিটি করে কয়েকটি রুমের আলো জ্বলছে। শহরের ওই বড় বিল্ডিংগুলোর প্রত্যেকটা জানালার মানুষের হয়তো আলাদা আলাদা গল্প রয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। নানি আর নাতি রাতের বেলা ঘুমোতে এসেছে। তখন নানি হঠাৎই লিওকে বলে, তুমি যখন হসপিটালে ছিলে তোমার জন্য একটি চিঠি এসেছিল, সেটা আমি রেখে দিয়েছি। লিও বলে, আমার জন্য চিঠি? সে সাথে সাথে চিঠিটি দেখার জন্য বের হয়। ড্রয়িং রুমে এসে খুঁজতে থাকে আর একসময় সে একটি খাম খুঁজে পায়। লিও সেই খামটি খোলার চেষ্টা করে আর কাঁপা কাঁপা হাতে সে খামটি খুলেও ফেলে। ভেতরে লাল রঙের একটি কাগজ। লিও খুব ধীরে সেটি বের করে আর ভেতরের লেখাগুলো পড়ছিল। লিও অনেক কাঁদছে, তার হাতগুলো কাঁপছে, তবে এই কান্নাটা কষ্টের না। লিও চিৎকার করে তার নানিকে ডাকতে থাকে। তখন নানি দৌড়ে সেখানে আসে আর সে বলতে থাকে, কি হয়েছে তোর? লিও চোখের পানি মুছতে মুছতে বলে, আমাকে নর্মাল ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে। আমার শারীরিক প্রতিবন্ধকতাও সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। নানি লেটারটি পড়ছিল, তার হাত পাও কাঁপছে, সেও অনেক খুশি। নানি অস্ত্রভেজা চোখে লিওকে জড়িয়ে ধরেন। এরপরে নানি অনেক জোরে জোরে লেটারটি পড়ছিলেন। লিও ড্রাম বাজাচ্ছিল। লিও যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিল, এই একটি চিঠি যেন তার সেই হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। সে তার জীবনটাকে আরো একটিবার নতুন করে শুরু করে। লিওর খুশির মুহূর্তগুলোতে সব থেকে বেশি খুশি হয় তার নানি। নানি লিওর জন্য জমানো টাকার রিসিপ্টগুলো দেখছিল। লিওর ভবিষ্যতের জন্য এগুলো জমিয়েছে সে। হয়তো সেগুলোর আর এখন খুব বেশি প্রয়োজন হবে না। নাতির সাফল্যের কথা চিন্তা করে অনেক কাঁদছিলেন এই ভদ্র মহিলা। দৃশ্য পরিবর্তন হয়। নানিদের পুরো ব্যান্ড দল রেল স্টেশনে এসেছে। তারা সবাই সেই কনসার্টে অংশ নেওয়ার জন্য রওনা হয়েছে। সবার মধ্যে এক উৎসব মুখর পরিবেশ। সবাই অনেক খুশি। লিও তাদের সাথে রয়েছে, কারণ সেও এখন এই গ্রুপের সদস্য। সে ড্রাম বাজাবে। সবাই ওয়েটিং রুমে ট্রেন আসার অপেক্ষা করছে আর নিজেদের মধ্যে গল্প করছে। কিন্তু লিও এক কর্নারে চুপচাপ বসে বই পড়ছিল। হঠাৎই লিওর চোখ যায় বাইরের দিকে। সে বাইরে ইয়াইয়াকে দেখতে পায়, কিন্তু ইয়াইয়া তাদের সাথে দেখা করার জন্য আসেনি। এদিকে নানি যখন ওয়াশরুমে যায় তার ফোনে একটি কল আসে। কলটা ছিল পুলিশ স্টেশনের। নানি ভাবে হয়তো কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু পর মুহূর্তে তিনি বুঝে যান তারা যে প্রোগ্রামে যাচ্ছে তার অর্গানাইজার অ্যারেস্ট হয়েছে, কারণ এই প্রোগ্রামটাও ছিল একটি স্ক্যাম। নানির মনটা ভেঙে যায়। এদিকে ইয়াইয়া এতক্ষণে চলে গিয়েছে। নানি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সবাই রেডি হয়ে যায় রওনা দেওয়ার জন্য। তখন নানি সবাইকে থামিয়ে দেয় আর বলে, সবার উদ্দেশ্যে আমার একটি ঘোষণা রয়েছে। আমরা যে প্রোগ্রামে যাচ্ছি সেখানে যাওয়া হচ্ছে না, এটা ক্যান্সেল হয়েছে, কারণ অর্গানাইজারকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। তবে তোমরা চিন্তা করো না, আমি তো বারবার প্রতারণার শিকার হই, তাই এবার আর তাকে কোনো অ্যাডভান্স টাকা দেইনি। সকল টাকাই আমার কাছে রাখা আছে, শুধু আমাদের ট্রেনের টিকিটটা লস হবে। এই কথাগুলো বলার সময় নানির ফোনে আরো একটি কল আসে চীনের বাস মন্ত্রণালয় থেকে। সেখানে জরুরি সবাই লিওকে ইনভাইট করা হয়েছে। তারা সবাই মিলে সেখানে যায়। অনেক মিডিয়া এসেছে সেখানে। সবাই লিওদের ওয়েলকাম করে। চীনের কয়েকজন মন্ত্রীও সেখানে উপস্থিত ছিল। মূলত কয়েক মাস আগে লিও যে ওই বাস ড্রাইভারের বিপক্ষে কমপ্লেন করেছিল সেটা কর্তৃপক্ষের নজরে
করে এসেছে এবং ওই ড্রাইভার সহ আরো অনেককে তারা নতুনভাবে প্রশিক্ষণে পাঠিয়েছে। তারা চীনের প্রত্যেকটি নাগরিকের জন্য একটি সেফ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়। লিওর করা এই অ্যাপ্লিকেশনের জন্য মন্ত্রণালয় থেকে লিওকে অনেক সাধুবাদ জানানো হয়, সবাই হাততালি দেয়। লিওর জন্য কিছু উপহারেরও ব্যবস্থা করা হয়েছে, সেখানে ছিল চাল, ডাল, তেল। লিওকে সেগুলো দেওয়া হয় আর তারপর লিওকে ওয়েলকাম করা হয় সবার উদ্দেশ্যে কিছু বলতে। লিও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্চে ওঠে আর তারপর মাইকের কাছে যায়। লিও এবার বলতে শুরু করে, আমি ভেবেছিলাম আমাকে এখানে হয়তো সাক্ষীর জন্য ডাকা হয়েছে, কিন্তু এখানে আসার পরে বিষয়টি দেখলাম অন্যরকম। আমি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কৃতজ্ঞ। তবে আপনারা সবাই নিশ্চয়ই একটি বিষয় খেয়াল করেছেন, আমাকে কিছু উপহার দেওয়া হয়েছে, চাল, ডাল, তেল। এই বিষয়টি নিয়ে আমি মোটেও অখুশি না। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আজ যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই কমপ্লেন করত, তাহলে কি আপনারা এমনটা আয়োজন করতেন, তুলে দিতেন তাদের হাতে এমন সাহায্য নামক উপহার? আসলে আপনারা আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেননি। দেখুন, আমরা যে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করি, এই দোষটা আসলে কার? আমার মা, বাবা, নানি কেউ উত্তর দিতে পারেনি। আমি আমার ডক্টরকেও জিজ্ঞেস করেছিলাম, তিনিও পারেননি। দোষটা নিশ্চয়ই আমাদের না, কিন্তু আমরা তো এই বিশাল পৃথিবীর ক্ষুদ্র একটা অংশ। আমাদের আসলে ওই সাহায্যগুলোর প্রয়োজন নেই। আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলানোর। আপনারা আমাদের আপনাদের মতো করে নাই ভাবতে পারেন, কিন্তু আমাদেরকে সবসময় করুণার চোখে না দেখার অনুরোধ রইল। ওই চাল, ডাল, তেলের থেকে আমাদের মতো মানুষের সব থেকে বড় উপহার হবে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলানো। দৃশ্য পরিবর্তন হয়। লিওর প্রতি দৃষ্টিভঙ্গি প্রথমে বদলাতে শুরু করেছে তার পরিবার থেকে। লিও এখন তার পরিবারের সাথে হাসি খুশি থাকে। সেও তার বাবা মায়ের পাশে বসে ছোট বোনকে আদর করে। তাকে এখন আর আলাদা ভাবা হয় না। পরের দৃশ্যেই দেখা যায় নানি লিওকে নিয়ে একটি গাড়িতে করে খুব সুন্দর একটি জায়গায় এসেছে। তারা দুজনই গাড়ি থেকে নামে আর একটি লেকের দিকে হাঁটছিল। লিও তখন তার নানিকে বলে, নানি, তুমি একদিন আমাকে বলেছিলে পুরুষ মানুষদের মাঝে মাঝে সিচুয়েশন সামাল দেওয়ার জন্য মিথ্যে বলতে হয়। আজ তোমাকে আমি একটি কথা বলি, ম্যাচিউরড মহিলাদেরও সবসময় নিজের ব্যাপারে অনেস্ট হতে হয়। নানি মাথা নেড়ে সম্মতি জানান। তারা দুজন একদম লেকের কিনারে এসে দাঁড়িয়েছে। লিও তার নানিকে বলে, নানি, আমি ইউনিভার্সিটিতে যাবার পর তোমাকে একটি ট্রেনের টিকিট কিনে দিব। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, তোমার যা দেখার ইচ্ছে তুমি দেখো। পুরোটা জীবন আমার জন্য অনেক কিছু করেছো, এখন আমি তোমার মুখে হাসি দেখতে চাই। আর আমার জীবনের বাকিটা পথ আমাকে নিজ পায়ে দাঁড়াতে দাও। নানি অস্ত্রবেজা চোখে মাথা নেড়ে সম্মতি জানায় আর তারপর একটি দীর্ঘশ্বাস নিয়ে বলে, লাইফ ইজ বিউটিফুল। এরপর শুরু হয় চমৎকার একটি গান। ক্যামেরা ধীরে ধীরে পেছনে যেতে থাকে আর একসময় সেটা অন্ধকারে হারিয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়। এই মুভি শেষে একটা কথাই বলতে পারি, আমাদের প্রত্যেকের জীবনে নানির মতো এমন একজন ইন্সপিরেশন দেওয়া মানুষের ভীষণ প্রয়োজন। এমন মানুষ জীবনে থাকলে ভাঙা হৃদয়গুলোকে আবারও জোড়া লাগিয়ে সামনের দিকে আগানো যায়, ঘুরে দাঁড়ানো যায় যে কোনো পরিস্থিতিতে। কিন্তু সেই ইন্সপায়ার করার মতো মানুষের ভীষণ অভাব আমাদের জীবনে। তাই আপনার জীবনে যদি এমন মানুষের অভাব থাকে, আক্ষেপ না করে আপনি নিজে অন্য কাউকে ইন্সপিরেশন যোগান, দেখবেন তাতেও শান্তি পাবেন। তো এই বহুল আলোচিত মুভির গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।